অবশেষে আওয়ামী লীগের ভয়ঙ্কর খেলা শুরু। গৃহযুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে নির্বাচন বন্ধ করতে চাপ দিচ্ছে বিদেশি শক্তিরা। তাহলে কি দেশে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করতে যাচ্ছে, নাকি শেখ হাসিনার দল আওয়ামী লীগ আবারও ক্ষমতায় বসতে? এ সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বড় কোনো নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমেরিকার ইউটার্ন, ডক্টর ইউনূসের মাথায় হাত। হঠাৎ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা? আওয়ামী লীগকে মাইনাস করার বড় মাসুল দিচ্ছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এর মধ্যে রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে মতবিনিময় করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, যা থেকে বাদ যায়নি ভারতসহ ইউরোপীয় ইউনিয়নও। এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। অনেকদিন যাবত ধরেই শুনছি রাজপথে ছাত্রলীগ তাদের দাবি আদায়ের জন্য যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে, আওয়ামী লীগ তাদের দাবি আদায় করার জন্য রাজপথে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে। এভাবে শুধু প্রস্তুতি হবে, কিন্তু যারা যুদ্ধে নামবে তাদেরকে যদি সংগঠিত করতে না পারেন এবং যুদ্ধ নামার মতো লোকদেরকে যদি কমিটিতে না রাখেন এবং নতুন কমিটি না দেন, তাহলে কিন্তু আন্দোলন চাঙ্গা করতে পারবেন না। আমাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং সেক্রেটারি ইনান তারা ভারতে বসে আছে, তাদের জানা নিরাপত্তা নাই, ওকে ফাইন। কিন্তু এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষ গিনিপিগ হয়ে গেছে। এই গিনিপিগ পরিস্থিতি থেকে রক্ষার জন্য কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। বাঙালির বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত দখল করে উপনিবেশ বানিয়েছিল। যদিও মুর্শিদাবাদের নবাবকুল জেনেটিক্যালি বাঙালি হলে উর্দুভাষী ছিল। ভাবুন, একটা শক্তিশালী দেশ নয়, স্রেফ ব্রিটিশ মহারানীর আনুকূল্য পাওয়া একটি কোম্পানি এত বড় ভারতবর্ষকে দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছিল বাঙালির বিশ্বাসঘাতকতা এবং একমাত্র বেইমানির কারণে। সেই ব্রিটিশদের তাড়াতে ভারতবাসীর লেগেছিল প্রায় 200 বছর। তাও কোনো সম্মুখ যুদ্ধে ব্রিটিশদেরকে পরাজিত করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জিওপলিটিক্যাল রিশাফলিং এবং বিশ্বযুদ্ধজয়ী সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের বিশ্বব্যাপী কর্তৃত্বের কারণে এবং দেশে উপনিবেশগুলো বোঝা হয়ে উঠেছিল, সে কারণেই বাঙালি জয়ী হয়েছিল। সম্মুখ যুদ্ধের মাধ্যমে কিন্তু এই বিজয় আসেনি। দর্শক, অনেক জল্পনা কল্পনা রয়েছে। এই যে সামনে নির্বাচন এবং নির্বাচনের পরে বর্তমান সরকারের কার্যকাল শেষ হচ্ছে, নতুন সরকার আসছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বর্তমান সরকারের আর কেউ কোনো দায়িত্বে থাকছেন না। সেই হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ইউনূসও সরকারের কোনো দায়িত্বে থাকছেন না, দেশের কোনো দায়িত্বে থাকছেন না। সেরকম মুহূর্তে প্রফেসর ইউনূস কি করবেন, কোন কর্মে লিপ্ত হবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আসি। দর্শক, অনেক জল্পনা কল্পনা রয়েছে। এই যে সামনে নির্বাচন এবং নির্বাচনের পরে বর্তমান সরকারের কার্যকাল শেষ হচ্ছে, নতুন সরকার আসছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বর্তমান সরকারের আর কেউ কোনো দায়িত্বে থাকছেন না। সেই হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ইউনূসও সরকারের কোনো দায়িত্বে থাকছেন না, দেশের কোনো দায়িত্বে থাকছেন না। সেরকম মুহূর্তে প্রফেসর ইউনূস কি করবেন, কোন কর্মে লিপ্ত হবেন? এই আলোচনা যেমন রয়েছে, তেমনি এই আলোচনাও রয়েছে যে প্রফেসর ইউনূস কি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন? পরবর্তী যে সরকার আসবে, যে জোটের সরকারই আসুক, বিএনপি জোটের সরকার কিংবা জামাত জোটের সরকার, যে জোটের সরকারই আসুক না কেন, প্রফেসর ইউনূসকে কি রাষ্ট্রপতি বানাবেন তারা? পরবর্তীতে আমরা দেখব যে 5 বছর মেয়াদের জন্য প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা থেকে এবার রাষ্ট্রপতি হচ্ছেন, কিংবা রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তিনি আগ্রহ প্রকাশ করবেন কতটা। এরকম আলোচনার মধ্যে আজকে অবশেষে কিছুটা আঁচ করা গেল যে প্রধান উপদেষ্টা দায়িত্ব শেষে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে কি করবেন, কি করতে চান, সেই ব্যাপারে একটা স্পষ্ট ভাষ্য তিনি দিয়েছেন, যেটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। কি করতে চান প্রধান উপদেষ্টা নির্বাচনের পরে দায়িত্ব পালন শেষে? চলুন একটু জেনে দেখি এই ইন্টারেস্টিং ব্যাপারটা। কি করতে চান তিনি, কি তার লক্ষ্য? থাকবেন পলিটিক্স রিপিট নিয়মিত। দর্শক, বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে এবং সেই আলোচনার সূত্রপাতটা হয়েছে গত বছর লন্ডনে বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়, সেই বৈঠকের পরে আলোচনা এবং গুঞ্জন তৈরি হয় যে বিএনপির সঙ্গে একটা সমঝোতা হয়েছে। বিএনপি আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে, রাষ্ট্রপতি হিসেবে প্রফেসর ইউনূসকে রাখবেন। এই আলোচনা অনেকে করেছেন, আবার এই আলোচনাও অনেকে করেছেন যে এখন যতটা পাওয়ারে আছেন প্রফেসর ইউনূস, রাষ্ট্রের সমস্ত
পাওয়ার তার হাতে, কিন্তু রাষ্ট্রপতি হলে তো টুটুর জগন্নাথ। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা হচ্ছে টুটুর জগন্নাথের মতো, সই করা ছাড়া, কাগজে সই করা ছাড়া প্রকৃতপক্ষে তার কোনো ক্ষমতা নেই। প্রচণ্ড প্রতাপশালী, প্রচণ্ড ক্ষমতাবান একজন মানুষ থেকে ঠুঠু জগন্নাথে পরিণত হতে চাইবেন কি প্রফেসর ইউনূস? সেটা যেমন একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, প্রফেসর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং এত পাওয়ারফুল একজন মানুষকে বিএনপি নির্বাচনের পরে তাকে কি রাষ্ট্রপতি হিসেবে নিরাপদ মনে করবে? বিএনপির জন্য কি প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হিসেবে নিরাপদ হতে পারবেন কিংবা নিরাপদ মনে করবে বিএনপি? এই আলোচনাগুলো ছিল। আবার যখন এনসিপির সঙ্গে জামাতের জোট হলো, তখন মনে হচ্ছে যে যদি জামাত জোট নির্বাচিত হয়, এনসিপি জামাত জোট যদি নির্বাচিত হয়, তাহলে এই জোট সরকার ক্ষমতায় গেলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারেন, সেই সম্ভাবনা প্রচণ্ড। এরকম দুই আলোচনা যখন রয়েছে, তখন আজকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ নিয়ে প্রেস কনফারেন্স করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেই প্রেস উইং এর প্রেস কনফারেন্স থেকে আজকে জানানো হলো যে প্রধান উপদেষ্টা এই দায়িত্ব পালন শেষে কি করবেন, কি করতে চান, এরকম একটা নিউজও করেছে বাংলাদেশের গণমাধ্যম এনটিভি শিরোনামটা দেখে নিতে পারেন। আকিয়া আবের সঙ্গে ছবি সহ প্রধান উপদেষ্টার, তারা বলছে নির্বাচনের পর কি করবেন ডক্টর ইউনূস, জানালো প্রেস উইং। বাসসের তরফ দিয়ে এই খবরটা এনটিভি দিচ্ছে। এনটিভি যখন এই খবরটা দিচ্ছে, সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা 3টি কাজ করবেন, 3টি কাজের উপরে গুরুত্ব দেবেন পরবর্তী কর্মপরিকল্পনা। সেই পরবর্তী কর্মপরিকল্পনায় তার 3টি বিষয় রয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রথমত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা হবে, যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে, সেই ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা তিনি জানান। দ্বিতীয়ত, কিন্তু যে প্রথম পরিকল্পনা যেটা তিনি জানালেন, সেটা সেটা করতে হলে তো তাকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে, রাষ্ট্রের দায়িত্বে থাকতে হবে, সেটা প্রধানমন্ত্রী হিসেবে হোক আর রাষ্ট্রপতি হিসেবে হোক। ওটা তো রাষ্ট্রের কর্ম, ওটা তো তার ব্যক্তিগত কর্ম নয়। কিন্তু প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন শেষে কি করবেন, এই তালিকায় ওই ডিজিটাল স্বাস্থ্যসেবার ব্যাপারটা কেন আসলো? গত 16-17 মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজ করার তো একটা অপশন ছিল, সেই কাজ কিন্তু গত 16-17 মাসে এই সরকারকে করতে দেখিনি। স্বাস্থ্য উপদেষ্টার পদে একজন যে আছেন, এটাও আমরা খুব কম টের পেয়েছি। দ্বিতীয়ত বলা হচ্ছে তরুণদের উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে ডক্টর ইউনূস জানিয়েছেন, অর্থাৎ তরুণদের নিয়ে তিনি কাজ করবেন। তৃতীয়ত এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রমও তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এই 3টি কথা বলেছেন। এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রম অর্থাৎ তার এনজিও সংক্রান্ত যে সকল কার্যক্রম তিনি করেন সেগুলো করবেন, তরুণদের উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম সেগুলো করবেন, আর ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে তিনি কাজ করবেন। ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে ব্যক্তি পর্যায়ে কিংবা বেসরকারি পর্যায়ে কাজ করার কতটা অপশন রয়েছে, সেটা যদিও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এখান থেকে আরও জানানো হয়েছে যে এই দায়িত্ব পালন শেষে মার্চের 3য় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা ডক্টর ইউনূসের, সেটাও জানিয়েছেন তিনি। সফরকালে সামুদ্রিক গবেষণা ও ওশান রিসার্চ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। সেই আলোচনাও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা কিংবা পাওয়ারফুল একটা জায়গায় না থাকলে বাংলাদেশের পক্ষে তো সেই আলোচনাটা তিনি করতে পারবেন না। 1 নম্বর পয়েন্ট, তিনি ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করবেন। দ্বিতীয় পয়েন্ট, তরুণদের উন্নয়ন নিয়ে কাজ করবেন, তরুণ উদ্যোক্তা তৈরির কাজ করবেন। যে উদ্যোক্তা তৈরির কাজ এবং তরুণদের বিনিয়োগ, তরুণদের জন্য বিনিয়োগ, দেশের জন্য বিনিয়োগ, এরকম বহু কথা আমরা গত 16-17 মাস ধরে শুনেছি। প্রথমটা ডিজিটাল স্বাস্থ্য সেবা নিয়ে কাজ, এই কাজগুলো কিন্তু করতে হলে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে হবে। তাহলে কি ব্যাপারটা এরকমই হচ্ছে যে আগামী নির্বাচনের পরে সত্যি সত্যি দুই জোটের যেই জিতুক না কেন, এই দুই জোটের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েই গেছে যে বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এবং এই দুই জোট যেই নির্বাচিত হোক তারাই প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেবেন? সেদিকেই কি যাচ্ছে? আর সেদিকে যাওয়াটা বিএনপির জন্য কতটা ঠিক হবে, কতটা গুরুত্বপূর্ণ হবে, কিংবা বিএনপির জন্য ব্যাপারটা কতটা নিরাপদ হবে, সেটা যেমন প্রশ্ন, তেমনি জামাত এনসিপি জোটের ব্যাপারেও নানা রকমের প্রশ্ন আছে। মানে একটা আলোচনা রয়েছে যে জামাত জোট যদি ক্ষমতায় যায় তাহলে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হতে পারে, এবং সেই ক্ষেত্রে নাহিদ ইসলামকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চিত করেই জামাতের আমির হয়তো প্রেসিডেন্ট হতে চাইবেন। মানে এত বড় একটা বিজয়ের পরে রাষ্ট্র ক্ষমতা উপভোগ করবেন না জামাতের কোনো নেতা, এটা তো হতে পারে না। সব মিলিয়ে ব্যাপারগুলো কনফিউজিং, এখন পর্যন্ত ব্যাপারগুলো ক্রিস্টাল ক্লিয়ার না। দর্শক, আপনি কি অনুমান
প্রমাণ করতে পারেন? দায়িত্ব এই পালনের শেষে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়ে কোনো একটা জায়গায় থাকবেন? কোনো একটা জায়গা মানে তো অবশ্যই রাষ্ট্রপতি, তাছাড়া আর কোনো অপশন নেই। নাকি তিনি তার নিজের কাজে ফিরে যাবেন, যে কাজ গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ কেন্দ্রিক তার যে কাজ, সেই কাজে ফিরে যাবেন এবং হয়তো বাংলাদেশে থাকবেনও না, বিশ্বব্যাপী ঘুরে বেড়াবেন, বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করবেন, বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকত্ব চাইলেই তো তিনি পাবেন। ইতিমধ্যে তার অনেক দেশের নাগরিকত্ব থাকার ব্যাপারেও বহু আলোচনা হয়েছে। নাগরিকত্ব তার জন্য কোনো ব্যাপার না, এখন ব্যাপার হচ্ছে যে জীবনের পরবর্তী অংশটা তিনি কিভাবে ব্যয় করতে চান। আজকে প্রেস উইং থেকে যেটা বলা হলো সেটাই তার শেষ ভাষ্য, নাকি আরও কিছু পরিকল্পনা আছে সেটা হয়তো সময়ই বলে দেবে। দর্শক, আপনার মন্তব্যকে এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। বাংলা একটি প্রবাদ আছে, হাতি গর্তে বলে নাকি চামচিকো লাথি মারে। 5 আগস্টের আগের সময়গুলো চিন্তা করুন। এই যে ডক্টর মুদের প্রেস সচিব আছে ডাস্টবিন শফিক, সে আওয়ামী লীগের নেতাদের পিছনে ঘুরঘুর করতো, তাদের সাথে একটা ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো। আওয়ামী লীগের ওই সকল নেতাদের নির্বাচনী প্রচার প্রচারণাতে গিয়েও সে সেলফি খিঁচত। আর সে বিশাল বড় প্রভাবশালী লোক হয়ে গিয়েছে, সে এখন হুঙ্কার দেয়, সে এখন আওয়ামী লীগকে টার্গেট করে কথা বলে। গত 1-2 দিন আগে সে বক্তব্য দিচ্ছে, যারা নির্বাচন বানচাল করতে যাচ্ছে তাদেরকে আমরা প্রশাসনিকভাবে প্রতিহত করব। আবার অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আওয়ামী লীগের কর্মীদেরকে অ্যারেস্ট করতে নাকি কোনো মামলা লাগবে না। এগুলো কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারে? তার মেইন কারণ হচ্ছে এই প্রধান উপদেষ্টা প্রেস সচিব, এদের বক্তব্য এই ধরনের হওয়ার কারণে, এবং এরা ইন্ধন দিচ্ছে পিছের থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রেশার ক্রিয়েট করছে। কথা বুঝতে পেরেছেন? তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো লোক এই ধরনের কথা বলতে পারে না। এই ডাস্টবিন শফিক এদের মতো লোকদের কারণে বাংলাদেশের এই অবস্থা। তাদের এখন মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করে দেওয়া, পুলিশকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে নির্বাচনের আগে মিথ্যা মামলা দিয়ে আবার গ্রেপ্তার করা, ঘরবাড়ি ছাড়া করা, তাদেরকে কোনোভাবে যাতে বা ঘরবাড়িতে তারা যেতে না পারে এবং রাজপথে নামতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। যখনই সে সংবাদ মাধ্যমের সামনে যায় তখনই সে হুঙ্কার দেয়, তখনই সে আওয়ামী লীগ ছাত্রলীগকে টার্গেট করে কথা বলে। সে বলতে চাচ্ছে যারা বিশ্বাস করছেন না আগামীতে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, তাদেরকে বলে দিতে যাচ্ছি যে কোনো বিনিময়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, আমরা করে দেখিয়ে ছাড়ব। এবং সেই নির্বাচনে কোনোভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এবং আওয়ামী লীগের উপর যে কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তোলা হবে না। বহির বিশ্বে যত চাপ আসুক, যত কিছুই আসুক, কোনো কিছুই কাজ হবে না। আমাদের ফাইনাল ডিসিশন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। চিন্তা করুন, ওর মতো ডাস্টবিন শফিক বাংলাদেশের কত বড় পর্যায়ের মাপের লোক হয়ে গিয়েছে। সে কত বড় একটা ডিসিশন নিচ্ছে। যে রাজনৈতিক দল বাংলাদেশের জন্ম দিয়েছে, যে রাজনৈতিক দলের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে দল নাকি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তার ডিসিশন ডাস্টবিন শফিক থেকে আমরা শুনতে পাই। এই ডাস্টবিন শফিকে হুঙ্কার দিয়ে বলে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। তারা যদি নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, গ্রেপ্তার করে। এই হচ্ছে যে বাংলাদেশের অবস্থা। 50 থেকে 60% মানুষ ভোট দিতে যাবে না। 50 থেকে 60% মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। আবার এই নির্বাচনকে এই ডাস্টবিন শফিক বলছে ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে এবং এই নির্বাচন নাকি কেউ ঠেকাতে পারবে না। আরে ভাই, এই নির্বাচন কেউ ঠেকানো লাগবে না। এই নির্বাচনকে জনগণ ঠিকিয়ে দিবে ভোট কেন্দ্রে ভোট দিতে না গিয়ে। বহির্বিশ্ব থেকে অটোমেটিক স্বীকৃতি দিয়ে দিবে এটা পাতানো নির্বাচন, এই নির্বাচনকে আমরা স্বীকৃতি দিই। সেই কারণে তো জাতিসংঘ থেকে কোনো ধরনের পর্যবেক্ষক আসবে না, কারণ তারা ভালো করেই জানে হুদাই পর্যবেক্ষণ করে লাভ নাই। যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না সে নির্বাচন কেমন হবে তারা ভালো করে জানে। হুদাই পর্যবেক্ষক এসে তাদের যে ওয়েটটা আছে সেটাই তারা নষ্ট করতে যাচ্ছে না। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই ডাস্টবিন শফিক যে সকল হুঙ্কার আপনি দিচ্ছেন, এই সকল হুঙ্কার দিয়ে কোনো লাভ নাই। আপনার ইতিহাস সকলেই জানে। কথা বুঝতে পেরেছেন? ডক্টর ইউনূসের আপনার আত্মীয় আপনাকে তুলে এনে প্রেস সচিব বানিয়ে দিয়েছে, প্রধান উপদেষ্টা। আপনি প্রেস সচিবে বসে এমনভাবে প্রেস করছেন বিভিন্ন বক্তব্য, এই সকল বক্তব্য জনগণ এখন চুপচাপ হয়ে মেনে নিল। সময় সামনে আসতেছে, পালানোর পথ পাবেন না। ওনারা তো পালানোর পথ পাবে, কিন্তু আপনি বিদেশে পালিয়ে গিয়েও সেখানেও শান্তি থাকতে পারবেন না। মায়ের উপর রাখবে সাধারণ জনগণ, কারণ সাধারণ জনগণকে খেপিয়ে তুলেছেন। এক পক্ষকে খুশি করার জন্য 50% জনগণকে আপনি একেবারে কোণঠাসা করে রাখছেন। তাদের উপর স্টিমুলার চালানো হচ্ছে পুলিশ থেকে। আপনার এসব বক্তব্যের কারণে পুলিশ ভয়ভীতি পাচ্ছে এবং আপনারা ইন্ধন দিচ্ছেন পুলিশকে সকল কার্যকলাপ করার জন্য। পুলিশ এখন নিরপরাধ লোকদেরকে ধরে বলতে সে আওয়ামী লীগ করতো। নিরপরাধ লোকদেরকে ধরলো পুলিশ এখন একটা ইস্যু পেয়ে যাবে, বলবে যে এরা আওয়ামী লীগ করতো। আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলে দিয়েছে আওয়ামী লীগকে ধরতে কোনো মামলা লাগে না। তারা নিরপরাধ লোকদেরকে ধরেও তারা বলবে তারা আওয়ামী লীগ, এবং যারা আওয়ামী লীগ না তাদেরকে তারা বলবে আওয়ামী লীগ, যারা তাদেরকে ধরে বলবে আওয়ামী লীগ। এভাবে চলতে থাকবে এবং তাদের ধান্দা আরো বাড়িয়ে দিয়েছেন। দেশের মধ্যে আইন কানুন বলতে কিছু আছে, সকল কিছু ধ্বংস করে দিয়েছেন। দেশের কোন সেক্টর ঠিক রেখেছেন? পুলিশ প্রশাসনকে আপনারা নতুন করে নাকি গঠন করবেন, পুলিশ প্রশাসনের ড্রেস চেঞ্জ করলেন। আরে ভাই, ড্রেস চেঞ্জ করছেন তো কি হয়েছে? তাদের মনের এবং তাদের আচার আচরণ কি চেঞ্জ করতে পেরেছেন? কিছুই চেঞ্জ করতে পারে না, বরং তারা আওয়ামী লীগের আমলে যা ছিল তাতে খারাপ অবস্থা করে তুলেছেন। আওয়ামী লীগের আমলে তো এই ধরনের ডিগলার দেওয়া হয়নি। মামলা ছাড়া বিএনপি এবং জামাতের লোকদেরকে ধরা যাবে, সাধারণ জনগণকে ধরে এনে বিএনপি এবং জামাত বানিয়ে দেওয়া হোক, এগুলো বলা হয়েছে? বলা হয়নি। আপনার ডাইরেক্ট এত বড় উপরে পদ থেকে এগুলো বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার মতো লোক এগুলো বলছে।
তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে কি আশা রাখতে পারে? কিছু আশা রাখতে পারে না, বরং আপনারা যা আশা ছিল আপনাদের উপর সকল কিছু ধ্বংস করে দিয়েছেন। ইতিহাসের মধ্যে সবচেয়ে খারাপ শাসক হচ্ছে বাংলাদেশের মধ্যে এই ডক্টর ইউনূস, সেটা প্রমাণিত। আর সবচেয়ে খারাপ প্রধান উপদেষ্টা প্রেস সচিব হচ্ছেন আপনি, ডাস্টবিন শফিক। এটাই হচ্ছে রিয়েলিটি। কোন যোগ্যতায় আপনি ওই জায়গায় বসেছেন আমাদের জানা নেই। আপনার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে আপনি ডক্টর ইউনূসের আত্মীয়, সে কারণে ওই জায়গায় বসেছেন। আর ওই জায়গায় বসে যত ধরনের উল্টাপাল্টা বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, মানুষকে হুমকি ধামকি এবং আওয়ামী লীগকে টার্গেট করে বিভিন্ন ধরনের কার্যকলাপ ওখানে করেই যাচ্ছেন। জনগণ বাধ্য হয়ে মেনে নিচ্ছে, কারণ জনগণ এখন ভয়ে আছে। জনগণ কোনো কথা বলতে গেলে যদি কোনো জায়গায় মবের সৃষ্টি হয় তখন তারা কি করবে? বুঝেন নাই? বুঝবেন। জাস্ট এই যে চেয়ারটা আছে, যে চেয়ারটা থেকে সরেন। দুনিয়াটা যে কত কঠিন তখন বুঝতে পারবেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা তখন তো আসল রূপ দেখাতে পারেন নাই, সে কারণে দুনিয়া যে কত কঠিন বুঝতে পারেন নাই। এখন তো ওই জায়গায় বসেছেন, আসল রূপ দেখিয়ে ফেলেছেন। জনগণ আপনাকে ভালো করে চিনে ফেলেছে, আপনার ভিতরে কি এতদিন চলছিল। এখন দুনিয়াটা কত কঠিন বুঝতে পারবেন। পৃথিবীর যে কোনো জায়গায় গেলে দেখবেন যে কি কঠিন দুনিয়াটা চলাফেরা করা, সকল কিছু বুঝতে পারবেন। কারণ রিয়েলিটি কি জিনিস এখন আপনার সামনে আসবে, কারণ আপনার আসল ভিতরের যে রূপ সেটা দেখিয়ে ফেলেছে। এতদিনে 16-17 মাসে যে সকল গুপ্ত শিবির এখন নিজেদেরকে জাহির করেছে তারা শিবির করেন, এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন, বিএনপির জন্য পজিটিভ সাইন। এখনো যারা গুপ্ত আছে তাদেরকে বাহির করে আনুন, কারণ এদেরকে আগামীতে খেলতে হলে চিনতে হবে। কথা বোঝেন নাই? আপনার অপোনেন্ট দলের কোন খেলোয়াড় কেমন খেলে আপনি যদি আগে থেকেই অ্যানালাইজ না করেন, তাহলে খেলতে নামলে কিন্তু আপনি সেই দলটাকে হারাতে পারবেন না। শিবির গুপ্ত থাকার কারণে আওয়ামী লীগ বুঝতে পারে না বিতর্কতভাবে তারা এত বড় প্ল্যানিং করতেছিল। এখন আস্তে আস্তে সকল কিছু উন্মোচন হচ্ছে, তারাও আস্তে আস্তে করে সকলে বাহির হচ্ছে। তাই তাদের সকল কিছু এখন ভালোভাবে বুঝতে পারবে আওয়ামী লীগ, বিএনপিও। তো তাদের সাথে খেলতে মজা হবে এবং সেই খেলায় আওয়ামী লীগ জিতবে। যেই খেলবে তারাই জিতবে, কারণ গুপ্ত থেকে তারা সুপ্ত হচ্ছে। সুপ্ত হলে তখন তাদের খেলার ধরন বোঝা যায়। এটাই হচ্ছে বাস্তবতা। তাই ডাস্টবিন শফিক যতই হুঙ্কার দেয়, যতই আওয়ামী লীগকে টার্গেট করে বক্তব্য দেয়, কোনো লাভ নাই। আওয়ামী লীগ ঠিক সময় ফিরে আসবে এবং ঠিক সময় রাজপথ কাঁপাবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে আবারও ক্ষমতায় আসবে। এরকম অনেক ডাস্টবিন শফিক আসবে, অনেক ডাস্টবিন শফিক চলে যাবে, কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল থেকেই যাবে এবং বারবার ক্ষমতায় আসবে। এটাই হচ্ছে চিরন্তন সত্য, কেউ মানুক আর না মানুক। আশা করছি আপনারা সকলেই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষ গিনিপিগ হয়ে গেছে। এই গিনিপিগ পরিস্থিতি থেকে রক্ষার জন্য কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। বাঙালির বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত দখল করে উপনিবেশ বানিয়েছিল। যদিও মুর্শিদাবাদের নবাবকুল জেনেটিক্যালি বাঙালি হলে উর্দুভাষী ছিল। ভাবুন, একটা শক্তিশালী দেশ নয়, স্রেফ ব্রিটিশ মহারানীর আনুকূল্য পাওয়া একটি কোম্পানি এত বড় ভারতবর্ষকে দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছিল বাঙালির বিশ্বাসঘাতকতা এবং একমাত্র বেইমানি কারণে। সেই ব্রিটিশদের তাড়াতে ভারতবাসী লেগেছিল প্রায় 200 বছর। তাও কোনো সম্মুখ যুদ্ধে ব্রিটিশদেরকে পরাজিত করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জিওপলিটিক্যাল রিশাফলিং এবং বিশ্বযুদ্ধজয়ী সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের বিশ্বব্যাপী কর্তৃত্বের কারণে এবং দেশে উপনিবেশগুলো বোঝা হয়ে উঠেছিল, সে কারণেই বাঙালি জয়ী হয়েছিল। সম্মুখ যুদ্ধের মাধ্যমে কিন্তু এই বিজয় আসেনি। ইতিহাসে বেশ গর্ব করে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন সংগ্রামে বাঙালির গৌরব গাথা লেখা হয়। অথচ ইতিহাস থেকে জানা যায় ব্রিটিশ ভারতের প্রায় 1/3 স্বাধীন রাজ্য ছিল, তারা শেষ পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে যায়নি। যেমন হায়দ্রাবাদ, মহীশূর, জম্মু কাশ্মীর, পন্ডিচেরি, গোয়া, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ইত্যাদি। সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের উল্লেখযোগ্য শীর্ষ তালিকায় মারাঠি, পাঞ্জাবি, রাজপুতদের তুলনায় খুব বেশি বাঙালির তেমন একটা অবদান নেই। হাতে গোনা একজনের নামই আসে: ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রীতিলতা, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসু, মাতঙ্গিনী হাজরা, অরবিন্দ ঘোষ। এদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শেরেবাংলা একে ফজলুল হকের নামও আসে। এগুলোতে এর বাইরে তো তেমন কেউ আসলে নেই। সত্যিকার অর্থে বাঙালির গৌরবোজ্জ্বল অবদান 1952 ভাষা আন্দোলন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। 1971 সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার সঠিক সংখ্যা নির্ধারণ করা অনেক কঠিন, তবে বিভিন্ন সূত্র অনুযায়ী আনুমানিক 1,75,000 থেকে 2,50,000 পর্যন্ত মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে প্রায় 91,000 নিয়মিত সৈন্য এবং বাকিরা ছিল আধা সামরিক এবং কৃষক, শ্রমিক, ছাত্র জনতার মিলিত বাহিনী। 3 নর্থ 3 রাইফেল, কিছু ছোটখাটো এলএমজি, এসএমজি, 2 থেকে 3 ইঞ্চি মর্টার, কিছু পরিমাণে রকেট লঞ্চার আর কয়েকটি ট্যাঙ্ক দিয়ে সশস্ত্র পাকিস্তান বাহিনীকে পরাজিত করা যেত না, এইটা যে কোনো কমন সেন্স থেকে বোঝা যায় এবং এটা পাগলও বুঝে। ইতিহাসকে কম্পাইল করে খুব সংক্ষেপে যদি বলি, 71 ডিসেম্বর মাত্র 13 দিনের যুদ্ধে ভারতীয় বাহিনীর পূর্বাঞ্চল কমান্ড পাকিস্তান বাহিনীকে পরাজিত করেছিল এবং পরবর্তীতে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। তার আগের 8.5 মাস মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, সমরাস্ত্র, সামরিক কৌশল, অর্থনৈতিক সাপোর্ট সহ সব রকম লজিস্টিক সাপোর্ট দিয়েছে ভারতবর্ষ। তারই বলি মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধ এবং গেরিলা যুদ্ধে পাক বাহিনীকে ব্যতিব্যস্ত রাখতে পেরেছিল। এরপর চূড়ান্ত বিজয় ঘোষিত হয় মুক্তি বাহিনীর নামে এবং সেটাই হয়েছিল। এইসব কনসিকুয়েন্সে কোনো নিখুঁত হিসেব না পাওয়া গেলেও মোটা দাগে এটাই প্রতীয়মান হয় যে দেশের বড় একটা অংশ মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি।
আর একটি বিশাল অংশ নিরপেক্ষ অবস্থানে থেকে অপেক্ষা করেছে যারা জয়ী হবে তাদের সাথে মনস্থির করে একসাথে চলবে। এখানে বড় এবং বিশাল শব্দ দুটো আপনারা মাথায় রাখবেন গভীরভাবে। বড় এবং বিশাল অংশ আসলে কারা ছিল তখন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মধ্যে সামরিক বাহিনীর একাংশের রক্তক্ষয়ী কুয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ক্ষমতা দখল করে সেই বড় অংশ। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেই পরাজিত শক্তির সেই বড় অংশ আসলে কারা। সেই থেকে এই বড় এবং বিশাল অংশ একটা ষড়যন্ত্র করে আসছে, কখনো মনস্তাত্ত্বিক, কখনো রাজনৈতিক পালাবদলে, কখনো সাংস্কৃতিকভাবে। যারা কখনোই বাংলাদেশ নামক রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে চায়নি, যারা কখনোই বাংলাদেশ নামক রাষ্ট্রকে ধারণ করে না। 2008 সালে নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় বসার পর অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ ওই বৃহৎ অংশকে অর্থাৎ জামাত বিএনপি সহ আরো যে বিভিন্ন দল ছিল তারা ওই বৃহৎ অংশকে বিভিন্নভাবে পর্যদস্ত করে ক্ষমতা পাকাভুক্ত করা হয়েছে। টানা 3 মেয়াদে ক্ষমতায় 71-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। ওই দুটা বৃহৎ অংশ নির্বাচন বানচাল করতে চেয়েও না পেরে তলে তলে শক্তি সঞ্চয় করেছে নেতাদের ফাঁসির প্রতিশোধ নিতে। ধর্মের কার্ড যে খেলা তারা খেলে সেই খেলায় পরাজিত হতে না চাওয়ার বিভ্রান্তিতে যে শক্তির অনেকটাই যোগান দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের ক্ষমতাসীন অংশ। স্পষ্ট ভাষায় যদি বলি, এই ধর্মীয় কার্ড খেলায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অনুভূতিতে যাতে আঘাত না লাগে সেজন্য তারা এই দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী চক্রকে শক্তিশালী করেছে দীর্ঘ 3য় মেয়াদে ক্ষমতায়। 2013 সাল থেকে সেই বৃহৎ অংশ একযোগে মার্কিন ডিপ স্টেট এবং 71-এর পরাজিত এবং অপমানিত পাকিস্তানিদের মদদে শক্তিশালী হয়ে 2024 সালে সিভিল মিলিটারি কু করে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, ক্ষমতা দখল করেছে। এবার তারা 1976, 1982, 1991 কিংবা 2001 সালের মতো গণতন্ত্রের মুখোশে মুখ লুকায় নাই। এবার সরাসরি 53 বছরের পরাজয় এবং অপমানের প্রতিশোধ তারা নিচ্ছে। পাকিস্তান 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে সব রকমের সহায়তা দিচ্ছে। এবার সেই বড় অংশের সাথে ভিড়েছে সেই নিরপেক্ষ সুবিধাবাদী অবস্থানে থাকা সুযোগ সন্ধানীরা। এরা সকলে মিলে মুক্তিযুদ্ধজয়ী বাংলাদেশকে মিনি পাকিস্তানে পরিণত করে ফেলেছে। হত্যা, জখম, অপমান, অপদস্থ, জ্বালাও, পুরাও, মব, ভাঙচুর, ধ্বংস, আইন কানুনের বদলে আইয়ামে জাহালিয়াত কায়েম করে ফেলেছে। দুঃখিত, আইয়ামে ইউনিসিয়াত কায়েম করে ফেলেছে। দেশকে এই নারকীয় ধ্বংসযজ্ঞ থেকে বাঁচাতে বেশ কয়েকটি অপশন ভাবছে ভুক্তভোগী জনসাধারণ এবং ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ। অপশন নাম্বার 1, ডেমোক্রেসির সোল এজেন্ট আমেরিকা ভারতের সহায়তায় ইন্টেরিমকে চাপ দিয়ে আওয়ামী লীগের বেন তুলে তাদের নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে লীগের রাজনীতিতে ফেরা, যার সম্ভাবনা মাত্র আমার মনে হয় 20 থেকে 25%। অপশন নাম্বার 2, যেহেতু বিগত সরকার পদত্যাগ করেনি সেহেতু অন্তর্বর্তী সরকারের গঠন সম্পূর্ণভাবে অবৈধ। যেহেতু এই সরকারের সকল কর্মযোগ্য অবৈধ, তাই প্রেসিডেন্সিয়াল ক্ষমতা প্রয়োগ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচন, যার সম্ভাবনা 5 থেকে 10%। অপশন নাম্বার 3, পরাশক্তি এবং সকল মহলের পরামর্শ অগ্রাহ্য করে আওয়ামী লীগকে বাইরে রেখে অবৈধ নির্বাচন শেষে জামাত বিএনপি যে কোনো একটি দল ক্ষমতাসীন হবার পর সাংবিধানিক জটিলতা এবং ইন্টারিম সরকারের সদস্যদের সেফ এক্সিট সংকটে ইনার কোয়ালিশনে 6 মাসের মধ্যে নতুন সরকারের পতন, যার সম্ভাবনা 50%। অপশন নাম্বার 4, উল্লেখিত 3টি অপশন যেহেতু কার্যকর সমাধান হচ্ছে না সেহেতু চূড়ান্তভাবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে টিকে রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি জোট গঠন করে দেশ রক্ষার যুদ্ধ শুরু করা উচিত। হতে পারে সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে কিংবা স্বল্পমেয়াদী, তবে এইটা অনস্বীকার্য যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া দেশ দখলকারী দানবদের হাত থেকে বাঙালির মুক্তি কখনোই মেলবে না। বর্তমান বিশ্ব আবারও সেই ঐতিহাসিক মার্কিন সোভিয়েত ঠান্ডা লড়াইয়ের দিকে ফিরে আসছে। সেই আবহ সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতের জ্বালানি তেল এবং রেয়ার খনিজ দখলের লড়াইয়ে পরাশক্তিগুলো অলরেডি হন্যে হয়ে উঠেছে। আমেরিকা ভেনেজুয়েলায় প্রেসিডেন্টকে বন্দী করে ভেনেজুয়েলার তেলের খনির দখল নিচ্ছে, এরপর ধরবে ইরানকে নিশ্চিতভাবে। অলরেডি ইরানে বিক্ষোভ শুরু হয়েছে। মাচুদা একটা আছে, বাংলাদেশে যেমন একটা আছে ইউনুস, আর ইরানে আছে একটা মাচুদা। দুইটাই শান্তিতে নোবেল বিজয়ী। যেখানেই নোবেল সেখানেই অশান্তি, সেখানেই চলে পুরো ছারখার, সেটা ইরানও টের পাচ্ছে। ইরানকে ধরার উদ্দেশ্য হচ্ছে চীনকে ঘায়ল করা। চীন ভীষণভাবে এই দুটি দেশ থেকে তেল আমদানি করে থাকে। রাশিয়াকে ইউক্রেনে ব্যস্ত রেখে রাশিয়ার মিত্র আফ্রিকান, এশিয়ান, ইউরোপিয়ান দেশগুলোকে করায়ত্ত করা, চীনকে তাইওয়ান, ভিয়েতনামে ব্যস্ত রেখে ইন্দো প্যাসিফিক দখল কায়েম করা, আর ভারতকে পশ্চিমে অপূর্বে পাকিস্তান এবং বাংলাদেশকে দিয়ে ব্যস্ত রেখে ভারত মহাসাগরে আধিপত্য কায়েম করা, ইরানকে ধ্বংস করে ইসরায়েলের এক্সপেনশন করা। এইসব বড় বোর্ডের দাবা খেলায় বাংলাদেশ ক্ষুদ্র এক বোর্ড হলেও পরাশক্তিদের কাছে এর জনগণ গিনিপিগ হয়ে গেছে। এই অবস্থায় ছোটখাটো মেকানিক্যাল রিপেয়ার কাজে আসবে না। একটা বড় ধরনের রক্তক্ষয়ী সংগ্রামের জন্য জনগণকে প্রস্তুত থাকতে হবে। শর্টকাট কোনো রাস্তা এখান থেকে বাঁচার আর নাই। আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ কোথায় গিয়ে ঠেকেছে। ছোট্ট একটা রাষ্ট্র, কিন্তু ভৌগোলিকভাবে অবস্থানের কারণে এই ছোট্ট রাষ্ট্রকে নিয়ে যে ধরনের খেলাধুলা চলতেছে, এই খেলাধুলায় বাংলাদেশের মানুষ গিনিপিগ হবে। আর বাংলাদেশ হবে একটা খেলার মাঠ, যেই মাঠে যখন খেলবে বুটের আঘাতে, অর্থাৎ পায়ে যে বুট পরে খেলবে পরাশক্তিরা, সেই বুটের প্রেসারে বাংলাদেশের মানুষ পিষ্ট হয়ে যাবে। সবাই তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।